নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয়বস্তুতে যাওয়ার আগে প্রতিদিনকার মতন আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, বর্তমান আমাদের রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডল যা, এই বিধানসভা বলুন বা রাজনৈতিক ময়দান যদি বলেন, তাহলে আজকের বর্তমান এই পরিস্থিতিটাকে আমার মনে হচ্ছে ওই 1980, 85 থেকে 90 ইত্যাদি এই সময়ে কলকাতা ময়দানের ফুটবল টিমগুলোর মতন। কেন কথা বলছি? অতি সম্প্রতি আমরা দেখলাম হলদিয়ার বিজেপির বিধায়ক, বিজেপির থেকে নির্বাচিত বিধায়ক, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 2016 সালে সিপিআইএম এর তরফ থেকে কংগ্রেস এবং সিপিআইএম এর জোট প্রার্থী হিসেবে হলদিয়া থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময় সিপিআইএম থেকে তিনি বহিষ্কৃত হন কোনো এক কারণবশত 2017-18 এরকম সময়। এর পরবর্তী সময়ে তিনি 2020 সালে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করার পরে তার হাত ধরে তিনি বিজেপিতে জয়েন করেন এবং 2021 সালে হলদিয়া থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হন। এই 2021 থেকে 2024 গেল, 2025-এর শুরুতে এসে তার হঠাৎ মনে হলো বিজেপি বিভাজনের রাজনীতি করছে, তিনি এই বিভাজনের রাজনীতি পছন্দ করছেন না, তার সহ্য হচ্ছে, তিনি তৃণমূলে জয়েন করলেন। দেখুন, এই তৃণমূলে জয়েন করা বিরোধী বিধায়কদের, এটা তো নতুন কিছু না। এটা 2011 সালে পট পরিবর্তনের পরবর্তী সময় থেকেই আমরা দেখে আসছি। কংগ্রেসের থেকে গুচ্ছ গুচ্ছ বিধায়ক, নেতা, মন্ত্রী তারা তৃণমূলে গেছেন। তাদের নাকি ওখানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, কাজ করতে পারছিলেন না, কাজের জায়গা ছিল না এবং প্রত্যেকেই নাকি পশ্চিমবঙ্গের উন্নয়নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে জোয়ার এসছে, সেই জোয়ারকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূলে জয়েন করেছে। বামেদের থেকেও যে হয়নি তা নয়, সংখ্যাটা কম, দুজন একজন কিন্তু গেছেন। বহু নেতা, মন্ত্রী, নেতা গেছেন তৃণমূলে। সকলেই কিন্তু উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে আরো উন্নয়নটাকে জোরদার করার জন্যই নাকি তৃণমূলে জয়েন করেছে। আদতে আমরা তো জানি এই বিরোধী দলের নেতা কর্মী এদের বিভিন্ন রকম প্রলোভন, তাতে কাজ না হলে পরে পুলিশের মাধ্যমে কেস দেওয়া, ভয়ভীতি প্রদর্শন করা, এই করেই তো তৃণমূল কংগ্রেসে সবাইকে জয়েন করান। 2023 সালে সাগরদিঘিতে নির্বাচনে হারার পরে তৃণমূল কংগ্রেস, সেখানে কংগ্রেস এবং বামেদের জোট প্রার্থী কংগ্রেসের বাইরন বিশ্বাস জেতার পরে 6-8 মাসের মধ্যেই তিনি দলবদল করেছিলেন। এটা তো আমরা দেখেছি। দেখুন, এই দলবদলের রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গে 2011-র আগে ছিল না। বামেদের বিরুদ্ধে শত দুর্নাম থাকতে পারে, কিন্তু বিরোধী দলের থেকে নেতা, কর্মী, বিধায়ক, এমপি এদেরকে ভাঙিয়ে দলে নেওয়া, এই বন্দোবস্ত বামেদের আমলে ছিল না। এটা কিন্তু তৃণমূল এই রাজনীতিটাকে বাংলায় নিয়ে এসে 2021 সালের আগে দেখেছি, যখন বিধানসভা নির্বাচন ঘোষণা হলো তার কিছু আগের থেকেই যে সমস্ত তৃণভোজী নেতারা 21-এর নির্বাচনে টিকিট পাবেন কি পাবেন না দোটানায় ছিলেন, তারা একে একে দলবদল করেছিল। প্লেনে করে দিল্লিতে গিয়ে বিজেপির অফিসে গিয়ে বৈঠক করে সেখানে অমিত শাহ, জেপি নাড্ডা ইত্যাদি নেতাদের কাছ থেকে পতাকা ধরে বিজেপিতে জয়েন করেছিলেন। আবার নির্বাচন মিটে যাওয়ার পরে যখন তারা দেখলেন সেখানে গিয়েও সুবিধা হলো না, আবার তারা সুরসুর করে দল বদল করে তৃণমূলে এসে নিজের ঘাঁটিটি শক্ত করার চেষ্টা করছে। এই রাজনীতি কিন্তু আগে ছিল না। ঠিক এই কারণেই আমি বললাম যে 1980, 85 থেকে 90, 95 ইত্যাদি এরকম সময়গুলোতে কলকাতা ময়দানে যেমন খেলোয়াড়দের মরশুমের শুরুতে সই করানো নিয়ে চাপানুতর চলতো, মরশুম শেষ হওয়ার ঠিক আগেই প্রতিপক্ষ দলের যে খেলোয়াড়টি ভালো খেলেছে তাকে সই করানোর জন্য গোপন আস্তানায় তাকে নিয়ে যাওয়া হতো। পরিচিত বহু নাম রয়েছে, জীবন, পল্টু, এদিকে গজু বসু, ধীরেন্দ্র ইত্যাদি বহু নাম রয়েছে, মামারানে ইকবাল আহমেদ, এরা এই কাজগুলো করতেন। ঠিক একই রকম ভাবে আজকের ডেটেও ময়দানের রাজনীতি, ময়দানের দলবদল যতটা সংগঠিত হয়েছে, ঠিক একই রকম ভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর মধ্যে দল পাল্টাপাল্টির প্রবণতা ততটাই বেড়েছে। যারা জিতলেন বিজেপি থেকে,
2021-এ আমরা দেখলাম 77 জন বিধায়ক। আস্তে 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 মুকুল রায় থেকে শুরু, পরবর্তী সময়ে আরো বহু বিধায়ক, সোমেন রায়, বিশ্বজিৎ দাস হাবড়ার, সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের, হরকালী প্রতিহার বাঁকুড়ার, তন্ময় ঘোষ বিষ্ণুপুরের, এরকম বহু বিধায়ক তারা কিন্তু আস্তে আস্তে তৃণমূলে জয়েন করলেন। মজাটা হলো এর মধ্যে বেশ কিছু তৃণমূল জয়েন করা বিধায়ক তারা বিধানসভার ভেতরে বিজেপি করেন, আবার বিধানসভার বাইরে আসলে তারা তৃণমূল হয়ে যান। এইসব করার দরকারটা, আজকের দিনেও তৃণমূলের আসন সংখ্যা বিধানসভাতে 217, তারপরেও বিরোধী দলের থেকে বিধায়ককে নিয়ে এসে নিজেদের দলে ভেড়াতে হয় কেন? দেখুন, এই তাপসী মণ্ডলের দলবদলের পরে একটা চারদিকে কথা উঠছে, হলদিয়ায় তৃণমূল শক্তিশালী হলো, বিজেপি দুর্বল হলো, বিজেপির বিধায়ক তৃণমূলে জয়েন করেছেন। দেখুন, এইসব কোনো ঘটনা না। হলদিয়াতে তৃণমূলের সংগঠনের কোনো অস্তিত্বই নেই সেরম ভাবে। আর বিজেপির অন্দরে থেকে তাপসী মণ্ডলের যে কাজকর্ম, সেটা নিয়ে বিস্তর প্রশ্ন ছিল। ফলে তাপসী মণ্ডল তৃণমূলে জয়েন করার ফলে হলদিয়াতে তাদের শক্তি কতটা বৃদ্ধি পেল সেটা আগামী নির্বাচনেই বোঝা যাবে। তাপসী মণ্ডল এটা বুঝতে পেরেছিলেন যে এবার হয়তো তিনি হলদিয়া থেকে বিজেপির টিকিটটি পাবেন না। এমনকি বিজেপির জেলা সভাপতি সেই পদটিও পাবেন না, কারণ বিজেপিতে নিয়ম করা হয়েছে জেলা সভাপতি যারা হবেন তারা বিধায়ক বা কোনো পদে থাকতে পারবেন না। ফলে তাপসী মণ্ডল বিধায়ক, তার জেলা সভাপতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুযোগ বুঝে আগাম 2026-এর ভোটে তার টিকিট পাওয়ার অনিশ্চয়তার কথা বুঝতে পেরে তিনি কিন্তু তৃণমূলে আসলেন, যাতে 26-এ টিকিটটা পাওয়া যায়। অপরদিকে নওশাদ সিদ্দিকী প্রচুর আশা জাগিয়ে তরুণ তুর্কি রাজনীতিক এসছিলেন। মমতা ব্যানার্জির সঙ্গে এই গত 2 দিন আগে নবান্নে গিয়ে 8 ঘন্টার বৈঠক করে আসলেন। তার বক্তব্য কি? তার বিধায়ক কোটার টাকা নাকি পঞ্চায়েত খরচ করছে না। তো তার বিধায়ক কোটার টাকা যখন তিনি দেখছেন খরচ করছে না পঞ্চায়েত, তিনি কি পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন? আচ্ছা, তিনি তো বিধায়ক, বিধানসভাতে তিনি কি এই প্রশ্ন তুলেছিলেন? তোলেননি তো। কি এমন দরকার হলো তার নবান্নতে গিয়েই তাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হলো? আসলে এই গত লোকসভা নির্বাচন থেকেই নওশাদ সিদ্দিকী কিন্তু একটু অন্যরকম ভাবে বাজছেন। লোকসভা ভোটের আগে তিনি ব্যাপক প্রচার করেছিলেন, ডায়মন্ড হারবারে তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবেন। বারবার করে তিনি ডায়মন্ড হারবারে ঘুরে আসলেন, কিন্তু ঠিক আসল সময় তিনি কিন্তু আর ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালেন না, সেখান থেকে সরে গেলেন। আদতে তৃণমূলের সঙ্গে একটা গোপন সমঝোতা তাকে কিন্তু এই ডায়মন্ড হারবারে দাঁড়ানোর থেকে দূরে রাখলো। হতেই পারে 2026-এ নওশাদ সিদ্দিকী, আইএসএফ তারা তৃণমূলের সহযোগী হিসেবে নির্বাচনে লড়ল। এটা পরিষ্কার তিনি এখন জল মাপবেন, বাইরে দেখাবেন কংগ্রেস সিপিএম এর সঙ্গে তিনি জোট করবেন, কিন্তু ঠিক ভোটের আগে তিনি কিন্তু তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার সব রকম চেষ্টা করবেন। প্রয়োজন পড়লে হয়তো তৃণমূলের শরিক হিসেবেও তিনি নির্বাচনে নামতে পারে, কারণ মমতা ব্যানার্জির তাকে দরকার। মমতা ব্যানার্জি এটা ভালো মতন জানেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিক বিভাজন যে জায়গায় গেছে সেখানে হিন্দু ভোট কনসলিডেট হবে। 55% হিন্দু ভোট বিজেপি পায় এখন। এই কনসলিডেশন যদি আরো বাড়ে, সেটা যদি গিয়ে 55 থেকে 60-61-তে গিয়ে পৌঁছায়, তাহলে কিন্তু মমতা ব্যানার্জির দুঃখ আছে। তিনি সরকার গঠন করতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাই তিনি চান এই সংখ্যালঘু ভোট, যেটা এতদিন তিনি গোটাটাই পেয়ে এসেছিলেন, সেই সংখ্যালঘু ভোট যেন ভাগাভাগি না হয়। কারণ বেশ কিছু কেন্দ্রে নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর ভালো পকেট ভোট আছে, মুসলিম ভোট। সেই ভোটটা যদি আইএসএফ কেটে নেয়, তৃণমূলের বাক্সে যদি না পড়ে, তাহলে আদতে কিন্তু সেই জায়গাগুলোতে সুবিধা পাবে বিজেপি। ফলে নওশাদ সিদ্দিকীকেও মমতা ব্যানার্জির এখন দরকার। বিভিন্ন রকম প্রয়োজনীয় প্রস্তাব নিশ্চিতভাবেই তার কাছে যাবে। মুখে যদিও নওশাদ সিদ্দিকী বলছেন যে তিনি তৃণমূলে জয়েন করছেন না, কিন্তু তার আদতে মনে কি আছে সেটা বোঝা কিন্তু খুবই কঠিন ব্যাপার। ফলে আমাদের আগামী দিনে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের দিকে নজর অবশ্যই থাকবে। তারা তাদের পদক্ষেপ কি গ্রহণ করছেন এবং তাদের এই পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে তারা তৃণমূলের কতটা সুবিধে করে দিই। অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।